হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সাবরিনা আছি আপনাদের সাথে। আহ, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু যদি কমেন্ট করে জানিয়ে দেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন প্লিজ। আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে আমার সাথে জয়েন হয়ে গেছেন, সো প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন যে আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। সো যাই হোক, বিষয়টা হচ্ছে আমি পার্সোনাল কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম, এই জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। হ্যাঁ, মনে রাখবেন, বাঘ কখনো তার রাজত্ব ছেড়ে যায় না। হ্যাঁ, সো আমি আছি আপনাদের সাথে। আমাকে ভয় দেখানো বা আমাকে আমাকে নিয়ে সমালোচনা করা, এগুলোতে আমি কেয়ার করিনি কখনো, এখনো করছি না। তবে সিচুয়েশনটা হচ্ছে যে সবে তো মাত্র আমরা একটা একটা ক্রান্তি লগ্ন থেকে যাচ্ছি, ক্রান্তিকাল থেকে যাচ্ছে, ক্রান্তিকালের ভিতর থেকেই জীবনটা অতিবাহিত করছি। সো এই ক্রান্তিটা অবশ্যই কেটে যাবে, অবশ্যই কেটে যাবে। এবং আপনারা লিখে রাখেন, আমি যদি আপনাদেরকে মানে বলি যে আপনারা লিখে রাখেন, আগামী 5 বছর, 5 বছর মানে এটা সর্বোচ্চ, সর্বনিম্ন কত হবে সেটা জানি না, তবে সর্বোচ্চ 5 বছরের মধ্যে এই দেশের, বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে করে আপনাদের মতে আর কি, যারা মনে করেন যে শেখ হাসিনা সরকার স্বৈরাচারী সরকার ছিল, তো এই যে আপনারা যারা মনে করছেন এই কথাটা, আপনারাই আবার সেই সরকারকেই ক্ষমতায় নিয়ে আসবেন, এবং সেটাও হতে পারে এরকম একটা অসহযোগ আন্দোলনের মধ্য দিয়েই। সো যাই হোক, অনেক কথা বলে ফেলি আমি সব সময়ই আপনাদের সাথে। আপনারা তো কিছু বলেন না, আপনাদের বলার তো অপশন নেই, কারণ লাইভে তো আমি একাই বকবক করতে পারবো। সো যাই হোক, মনোবল, নিজের আত্মবিশ্বাস নিয়ে আচ্ছা চালিয়ে যান, পাশে আছি। ভাইয়া, পাশে থাকলে তো হবে না, আমার মতো করে আপনাদেরকেও প্রতিবাদী হতে হবে। এই যে দেখেন, আমি আপনাদেরকে কতবার করে প্রতিটা বারই বলি, প্রতি লাইভেই হয়তো বলি যে আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করেন, এভাবেই করে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। সো এভাবেই হয়তো আমাদের 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 যে উদ্দেশ্য বা আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা খুব শীঘ্রই পৌঁছে যেতে পারি। কিন্তু সেটার জন্য তো বসে থাকলে হবে না, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল স্যার 22 লক্ষ ভাই, এটা নিয়ে তো আর কিছু বলার নেই, এটা নিয়ে কি বলবো আর। মানে স্যার স্যার আমাদের আসিফ নজরুল স্যার যে বলেছেন 22 লক্ষ ভারতীয়রা আমাদের বাংলাদেশে চাকরি করেন, এখন সেই 22 লক্ষের 22 জনকেও তিনি বের করতে পারছেন না। এটা নিয়ে কি বলবো বলেন? আসিফ নজরুল স্যারকে নিয়ে অ্যাটলিস্ট আমার বলার কিছু নেই, কারণ আমার মনে হয় ওনার হচ্ছে একটু পার্সোনাল সমস্যা আছে। সো হতে থাক না, এরকম হতে থাক, আমরা দেখি, আমরা তো আছি, দেশে তো আছি, তাই না? আমরা তো আর কোথাও যাইনি। আপনাদের মতে তো আমার নেত্রী পালিয়েছেন, আমাদের রেখে আমার নেত্রী পালিয়েছেন। ওই তো আরেকটা ভিডিওতে আপনাদেরকে আমি বলেছি যে পালানো আর জোর করে দেশ ত্যাগ করার মধ্যে যে তফাৎটা, সেটা বোঝার মতো ঘিলু আপনাদের মাথায় হয়নি। সো যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমরা আছি, আমরা দেখব যে দেশ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে আমাদের আল্লামা সুফি, শান্তিতে নোবেল বিজয়ী কেরামায়ে ওলাম যিনি আছেন। কারণ আপনাদের মতে তো হচ্ছে স্বৈরাচার সরকার চোর ছিলেন, তিনি অনেক টাকা পয়সা চুরি করে লুট তরাজ করে নিয়ে চলে গেছেন দেশের বাইরে। এখন যারা এসেছেন তারা তো আল্লামা সুফি, তাই না? কারণ চোর চোর লড়াইছেন, অবশ্যই চোর নিয়ে এসে বসান নাই, অবশ্যই আল্লামা সুফি কেরামায়ে মাওলানা তাকেই নিয়ে এসে বসাইছেন। সো দেখতে পাচ্ছি তো, আমরা তো এই বিগত 2 মাস প্রায়, হ্যাঁ, সো দেখতে পাচ্ছি তো দেশের মধ্যে কত শান্তি, কত শৃঙ্খলা চলছে দেশের মধ্যে। সেটা আমরা যখন প্রতিদিন রাস্তায় বের হই, অবশ্যই সেটা আমরা দেখি যে ঢাকার রাস্তাঘাট কত বেশি শৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে, এবং আমরা কত কত ভদ্রতা বজায় রেখে আমরা রাস্তাঘাটে চলছি, সেটা দেখতে পাচ্ছি। তো সময় তো যায়নি এখনো, তাই না? কারণ একটা পয়সার এপার আর মানে এপিট আর ওপিট থাকে, অবশ্যই থাকে, কখনো একটা পিঠ দিয়ে একটা পয়সা হয় না। সো ডেফিনেটলি পয়সার এপিট ওপিট আছে, এবং সময় এভাবেই যেতে থাকবে না, এভাবেই যেতে থাকবে না, সময়টা ঘুরবে। সো যেদিন ঘুরবে সেদিন না হয় আপনাদের সাথে আমাদের দেখা হবে।
সেক্ষেত্রে তো তাদের সাথে বৈঠক হতেই পারে। এখানে একেবারে এই যে সাইদ আবু সাইদ মারা গেছেন, তার একটা ছবি নিয়ে গেছেন এভাবে করে। ভাই আবু সাইদ, ওকে, উনি মারা গেছেন, ওনাকে নিয়ে আমি কিছু বলতে চাই না। ওনাকে ওনার মৃত্যুতে যথেষ্ট ব্যথিত, আমরা ছিলাম ব্যথিত। এবং আমি 18 জুলাই আমি আন্দোলনেও ছিলাম, কিন্তু সেটা যে এই আন্দোলন ছিল, তাদের যে মূল লক্ষ্যই একটা ছিল এক দফা, এটা তো আমি তখন বুঝতে পারিনি। তবে আমি যেহেতু দেশের একটা স্টুডেন্ট, আমি কোটা বিরোধী আন্দোলনে ছিলাম, কারণ আমিও চাইতাম যে কোটাটার সংস্কার হোক, আমরাও একটা চাকরি করি। যে যদিও আমি ভালো স্টুডেন্ট না, চাকরি পাওয়ার অ্যাবিলিটি আমার নাই, মেধাবী অ্যাবিলিটি আমার নাই, সো যাই হোক, তারপরেও আমি চাচ্ছিলাম যে কোটাটা সংস্কার হোক। বাট এই যে আবু সাইদ যিনি মারা গেছেন, মূলত তাকে ঘিরেই বাংলাদেশে এই অরাজকতাটা তৈরি করা হয়েছিল। আপনাদের মনে হয় যে আবু সাইদ সুস্থ মস্তিষ্কের ছিলেন? আমার তো মনে হয় না যে উনি সুস্থ মস্তিষ্কের কেউ ছিলেন। কারণ আপনি দেখেন যে আপনারা যদি সেই ভিডিওটা দেখেন, এখন তো তার ময়নাতদন্তে বেরিয়ে এসেছেই যে তার মৃত্যু হয়েছে মাথায় ঢিলের আঘাতে। সো তারপরও যদি আমরা সেই পিছনের দিকে একটু ঘুরে তাকাই, তার সেই ভিডিওগুলো আমরা দেখি যে আবু সাইদকে যখন গুলি করা হয়েছে, সেই ভিডিও যদি আমরা দেখি, পুলিশ যিনি গুলি করেছেন তিনি কিন্তু ফার্স্ট গুলিটা আবু সাইদের পায়ে করেছিলেন। এবং সে পায়ে করার পরেও সে উঠে একদম মানে বীর সৈনিক সে দাঁড়িয়ে গেছে এভাবে করে যে শুট মি। ভাই তুমি কি হইছো? আবু সাইদের মূল উদ্দেশ্যটা ছিল কি জানেন? যে ও খুব ভালো করে জানতো যে ওই সিচুয়েশনে তার দিকে অনেকগুলো ক্যামেরা ফিট করা আছে, এটা সে খুব ভালো করে জানতো যে আমি এভাবে করব, আমার গায়ে গুলি করা হবে, আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে, আমি বেঁচে যাব, বাট আমি ভাইরাল হয়ে যাব। সো আমার থিঙ্কিং এটা যে তার উদ্দেশ্য এটাই ছিল। নয়তো সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ একটা গুলি করলো পায়ে, আর একটা করলো যেটা পেটের এখান থেকে পাশ কেটে চলে গেল, এর পরেও সে উঠে আবার দাঁড়ায় পড়লো, 4টা গুলি নিয়ে একটা ছেলে হেঁটে চলে গেল রাস্তার ওপাশে গিয়ে আস্তে করে বসলো। হাউ ইট পসিবল ভাই? কেমনে এটা সম্ভব? এটা কেমনে সম্ভব? সো যাই হোক, ওনার মৃত্যুতে আমরা ব্যথিত। ওনাকে নিয়ে কিছু না বলি, অনেক কিছু বলে ফেলছি, আল্লাহ মাফ করুক, ওনাকে ব্যস্ত নসিব করুক। বর্তমানে শোনা যাচ্ছে আবু সাইদ নাকি ইতোরাঘাটে আছে। ইতোরাঘাটে রক্তক্ষরণে, আচ্ছা ইটের ঘাটে। হ্যাঁ, এটা তো তার ময়নাতদন্তে, তার মৃত্যু যে ময়নাতদন্তের রিপোর্ট বেরিয়েছে সেখানে স্পষ্ট যে তার হচ্ছে মাথায় রক্তক্ষরণ হয়ে তিনি মারা গেছেন। এবং সেই রক্তক্ষরণটা হয়েছে ইটের আঘাতে, মানে ঢিলের আঘাতে। যখন হচ্ছে আবু সাইদের যে গায়ে যে গুলি করার ভিডিওটা যদি আপনারা দেখেন, সেখানে দেখবেন যে ছাত্রছাত্রীরা কিন্তু পুলিশদেরকে উদ্দেশ্য করে হচ্ছে ঢিল ছুটছিল, এবং সেখানেই সেই ঢিলের আঘাতে মানে ঢিল এসে একটা আবু সাইদের মাথায় পড়ে, এবং সেখান থেকে তার রক্তক্ষরণ হয় এবং তিনি মারা যান। ওকে, ভাই আমাদের দেশের সমন্বয়কদের অবস্থা কি হয়েছে জানেন? ওনারা হচ্ছে মানে যা হচ্ছে দেশের মধ্যে যা হচ্ছে, যদি আপনারা দেখেন যে মসজিদ থেকে মন্দির সব জায়গায় আগুন। আমরা খুবই ঘৃণিতভাবে, খুবই লজ্জিতভাবে বলতে চাই আমি যে গত সপ্তাহের শুক্রবারে যে বায়তুল মোকাররমে যে আন্দোলনটা হয়েছে, সেটা সত্যি আমাদের ইসলামের জন্য, আমাদের জন্য সত্যি খুবই ঘৃণিত একটি কাজ। মানে আমরা জাতির কাছে জাস্ট লজ্জিত যে বায়তুল মোকাররমের মতো জায়গায় ঢিলাঢিলি হচ্ছে, এবং কি না কি ঘটলো সেই ভিডিওর মধ্যে, মানে ছোড়াছুরি, উফ, যাই হোক। সো এখন দেশের পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে যা হচ্ছে দেশের মধ্যে, যা হচ্ছে, যা করতেছে, সব করতেছে আওয়ামী লীগ, নয়তো করতেছে বিএনপি। মানে আওয়ামী লীগ করতেছে, নয়তো বিএনপি করতেছে। কিন্তু ছাত্ররা, যারা আমাদের সমন্বয়ক বড় ভাইরা আছেন, তারা একদম সহি, মানে দুধের ধোয়া তুলসী পাতা, তাদের মতো হয় না কেউ, আসলে হয় না তাদের মতো। তারা একদম ওই যে আল্লাহর হাতে বানানো আমাদের শারমিনের জামাই, ওই রকম। হ্যাঁ, আল্লাহর হাতে বানানো একদম। কি বলবো, আর কি বলার আছে? কিছু বলার নেই, দেশ নিয়ে কিছু বলার নেই। এভাবে চলতে থাকুক, চলুক কয়েক বছর, দেখি আমরা। 18 মাস তো আমাদের ওলামায়ে কিরাম হচ্ছেন সময় নিয়েছেন, যেটা আমি মানে এখন পর্যন্ত যেটা জানি। সো দেখি
কি করে, দেশে কত শান্তি বিরাজ করে, দেশে কতটা শান্তি তারা ফিরিয়ে নিয়ে আসে। আমরা তো এতদিন অশান্তিতে ছিলাম, বিদ্যুৎ ছিল না, মারামারি ছিল, রাহাজানি ছিল, ঘরে ঘরে আগুন ছিল, রাতে ঘুমাইতে পারতাম না, মনে হইতো যে এই বুঝি চলে আসতেছে আগুন লাগানোর জন্য। এরকম একটা পরিস্থিতি থেকে আমাদেরকে যেহেতু উনি বের করে নিয়ে এসেছেন এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী আল্লামা কেরাম, সো উনি তো অবশ্যই আমাদের দেশেও শান্তির ফুল বাগান করে ফেলবেন আমাদের দেশের মধ্যে। সো সেই শান্তির ফুল বাগানে ঘুমাইতে চাই, অ্যাটলিস্ট সেখানে ঘুমায় একটু মৃত্যুবরণ করতে চাই। সাবরিনা সুমনা আপু সালাম দিয়েছেন আমাকে। ওকে আপু, কোটা আন্দোলনের পক্ষে আমিও ছিলাম, কিন্তু এরা যে সরকার পতনের আন্দোলন, আচ্ছা এখন যদি বলি যে কোটা আন্দোলনের পক্ষে আমি ছিলাম কিন্তু এর পরে যেটা হয়েছে সেটার পক্ষে আমি না, এটা নিয়েও একটা ট্রল করা হয়েছে যে এটার পক্ষে ছিলাম সেটার পক্ষে না, এটা নিয়ে একটা ট্রল করা হয়েছে। এখন আমি যদি বলি যে অনেকেই বলতে দেশের 60% মানুষ বলে কি আমি কোনো রাজনীতির দল করি না ভাইয়া, আমি এগুলার মধ্যে নাই, আমি কোনো রাজনীতি বুঝি না, আমি কোনো দল করি না, যে ভালো করবে আমি তার পক্ষে। ভাই রাজনীতি ছাড়া বাংলাদেশে একটা সিঙ্গেল পার্সন লোক নাই। যারা ছোট তারা তো ছোট, বাট যারা ম্যাচিওর, যারা এডুকেটেড প্লাস ম্যাচিওর হয়েছে, তারা একটা সিঙ্গেল পার্সন লোক নাই দেশে যারা রাজনীতি করে না। সো আপনারা কেন এটাকে বলেন যে আমি রাজনীতি করি না? আমি তাহলে কেন বলতে পারবো না যে আমি কোটা বিরোধীর পক্ষে ছিলাম বাট সরকার পতনের পক্ষে ছিলাম না? কারণ আমি জানতাম না যে এটা আপনাদের সুপরিকল্পিত একটা চাল ছিল, যেখানে আপনারা প্রথম দিনই মাঠে নেমেছেন শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য, যেখানে এই পতনটা ঘটানোর জন্য আপনাদের কিছু লাশের দরকার ছিল এবং তা আপনারা খুব সুপরিকল্পিতভাবে বিচক্ষণভাবে আপনারা আবু সাইদকে লাশ বানিয়েছেন, মুগ্ধকে লাশ বানিয়েছেন, ওসমান, মানে অনেকে আছেন যাদেরকে আপনারা নিজের হাতে লাশ বানিয়েছেন, কারণ এগুলো আপনাদের দরকার ছিল। এবং দরকার ছিল এই জন্য কারণ আপনারা খুব ভালো করে জানতেন যে বাংলাদেশে মানুষ হচ্ছে ইমোশনাল বেশি, তাদের ইমোশন নিয়ে খেলার জন্য, তাদেরকে হচ্ছে সরকার বিরোধী করার জন্য আপনাদের কিছু লাশের দরকার আছে এবং সেই লাশের দরকারের জন্যই আপনারা তাদেরকে লাশ বানিয়েছেন। নয়তো আবু সাইদকে কেন আপনারা রাত 8টায়, যেখানে তাকে হচ্ছে গুলি করা হয়েছে বিকেল 3টায়, সেখানে আপনারা তাকে রাত 8টায় হসপিটাল নিয়ে গিয়েছেন কেন? হোয়াই? এটার প্রশ্নের উত্তর তো আপনাদের কাছে নাই, কারণ কোনো প্রশ্নের উত্তরই আপনাদের কাছে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করা হয়েছে, আপনারা কি করলেন? সাথে সাথে একদম অ্যারেস্ট করে ফেললেন, 8 জনকে ধরে একদম হচ্ছে কোর্টে তুলে ফেললেন, সেখানে তুলে আপনারা রিমান্ড মঞ্জুর করবেন সেরকম একটা নাটক তৈরি করে ফেললেন। এখন চুপ, মানে তোফাজ্জল মারা গেল, কয়দিন হইলো, স্বাভাবিক, সবকিছু নর্মাল হয়ে গেছে। এভাবে করেই আপনারা হচ্ছে মানুষের মগজটাকে ধোলাই করার জন্য, মগজটাকে খাওয়ার জন্য আপনারা হচ্ছে খুব ভালো করে নাটক তৈরি করেন। অ্যাজ লাইক আমাদের আসিফ স্যার, যিনি হচ্ছে নাটক তৈরি করলো যে 60 লক্ষ ভারতীয় এদেশে চাকরি করে অথচ বাঙালিরাই নাকি এদেশে চাকরি পাচ্ছে না। তো এই যে নাটকগুলো করে বাঙালিদেরকে খেপাইছেন, আপনারা কি ভুলে যাচ্ছেন এই বাঙালি যদি 3rd বার আর একবার খেপে, আপনারা কোথায় যাবেন? আপনাদের যাওয়ার জায়গা আছে? অবশ্য আছে আপনাদের তো আপনারা তো অনেক টাকার মালিক। আমেরিকার যিনি প্রেসিডেন্ট, তার মেয়ের বিয়ের যে কার্ড ছাপাইতেও আমাদের দেশের ধনী ব্যক্তি টাকা দান করেন, তার কত টাকা তার। সো তার জন্য তো আসলে বিষয়টা হার্ড কিছু না। তবে চাই যাতে উনি রাজনীতিতে জয়েন করেন, তিনি হচ্ছেন উপদেষ্টা পদ থেকে অব্যাহতি নিয়ে তিনি রাজনীতির মাঠে নামেন এবং তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ওই চেয়ারটায় গিয়ে বসেন। আমরা সেটা চাই, আমরা দেখতে চাই সেটা। আমরা দেখতে চাই যে উনি মাঠে নেমে এসে খেলুক, ওনার বাংলার দামালদেরকে বাদ দিয়ে উনি একা মাঠে নামুক, মাঠে নেমে এসে উনি নির্বাচনে যোগদান করুক। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির এদের পাশাপাশি আমরা চাই যে নোবেলের একটা দল গঠিত হোক, যেটা নামই থাকবে নোবেল। সো সেই নোবেলের জন্য একটা দল গঠন করা হোক, সেটা আমরা চাই, আমরা দেখব। হ্যাঁ, ওলামায়ে কেরাম সরকার ফিলিস্তিনি। ওকে,
এতদিন কিছু মানুষকে দেখতাম আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে ঘুরতো, আর এখন দেখি তারা বিএনপি এর নেতা। ভাই এদের বইলা কিছু নাই, বলছেন হচ্ছেন তানজিনা হক নিপা আপু। আচ্ছা, এদের এদের কথা বলে কিছু নাই আপু। আপু এরা তো হচ্ছে আপনি দেখলেন বিএনপির ট্যাগ লাগাইয়া ঘুরতেছে। এরা তো ডিরেক্টলি ঢাকা ভার্সিটি থেকে ছাত্র শিবিরের ডাক এসেছে। সাদেক কায়েম, এস এম ফরহাদ, এরা সভাপতিত্ব করছেন ছাত্র শিবিরের। যারা এস এম ফরহাদ, যাকে বলা হয়েছে যে তিনি কয়েকদিন আগেও ছাত্র লীগের সাথে যুক্ত ছিলেন, কিন্তু যদিও সে কথাটাকে অস্বীকার করেছেন, তবে অস্বীকার করার তো কোনো ওয়ে নাই। সো এদের এদের বইলা কিছু লাভ নাই। সমস্যা হচ্ছে আমাদের আওয়ামী লীগে যারা ছিলেন তাদের কিছু পার্সোনাল সমস্যা ছিল, কিছু নেতাকর্মীদের সমস্যা ছিল, যারা নিজেদের ইয়ানফসি করতে গিয়ে হচ্ছে সরকারকে ব্যবহার করেছেন। আর আমরা অবশ্যই জানি যে শেখ হাসিনা সরকার একজন কি বলে মমতাময়ী, উনি খুবই ইনোসেন্ট একজন পার্সন। ওনার সামনে যত যত যাই হোক না কেন, একটু নরম গলায় কথা বললে আই থিঙ্ক সো যে উনি নরম মনের মানুষ, যথেষ্ট নরম মনের মানুষ। উনি গলে যায়, উনি আসলে সবকিছু ভুলে যায়। সো ওনার এই নরম মনটাকেই কাজে লাগানো হয়েছে, কাজে লাগিয়েছেন আমাদের আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা। সো তাদের জন্য আমাদের যে ভরাডুবিটা হয়েছে, আমাদের সরকারের ভরাডুবিটা হয়েছে, তাদের চেহারাগুলো তো আমরা ভুলবো না। টুডে অ্যান্ড টুমোরো আমরা তো অবশ্যই দেখা হবে, মাঠে ময়দানে আমাদের দেখা হবে, আসবো ইনশাল্লাহ। সো তখন তো আমরা অবশ্যই তাদের এই মুখগুলো ভুলবো না। এবং আওয়ামী লীগ সরকার আশা করছি যে এর পরের বার যখন আসবে, অবশ্যই আসবে। হেটার্সরা বলবে যে সেইটা আমাদের কাছে স্বপ্নই থেকে যাক। সো এই স্বপ্নটা না হয় আমরা দেখতে থাকি, আপনারাও সেই স্বপ্নই দেখতে থাকেন যে শেখ হাসিনা সরকার আর কোনোদিনই ক্ষমতায় আসবে না। সেই স্বপ্নটা আপনারাও দেখেন, আমরাও আমাদের স্বপ্ন দেখি। এবার না হয় আমাদের স্বপ্ন দেখার একটা প্রতিযোগিতা তৈরি হবে। হ্যাঁ, তো দেখা যাবে যে কার স্বপ্ন বাস্তব রূপ ধারণ করে। সো শেখ হাসিনা সরকার যখন আবার ক্ষমতায় আসবেন, তখন অবশ্যই আমরা যে মুখগুলোকে এখন চিনে রাখলাম, আসলে রাজনীতিটা হচ্ছে কি, যে রাজনীতি এমন একটা খেলা যে আপনার আমার মতো সাধারণ মানুষের বোঝার বোধগম্যের বাহিরে, একদমই বাহিরে। কারণ রাজনীতিটা যে কখন কোন দিকে মোড় নেয়, কখন কোন দিকে ঘুরে যায়, সেটা আসলে বোঝার উপায় আপনার আমার সাধারণ নলেজে নেই। সো হতেই পারে যে রাজনীতি ঘুরে গিয়ে আওয়ামী লীগ সরকারের পক্ষে চলে গেছে। সো এরকম যদি হয়ে যায়, তখন যারা এখন ট্রল করছেন, খুব বিনোদন নিচ্ছেন, খুব ফানি মিমস তৈরি করছেন, এদের অবস্থানটা কোথায় যাবে একটু যাই হোক, অনেক কথা বলে ফেলেছি আসলে। আমি কথা খুব বেশি বলি, যার কারণে আপনাদের কমেন্টগুলো আমার পড়া হয় না। আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কমেন্টগুলো আমি পড়তে পারি না, কারণ এত হাজার হাজার কমেন্ট পড়ে যায় যে আমি কোন কমেন্টটা পড়বো বলেন, এবং কোন মেসেজের আনসার করব। আপনারা আমাকে ইনবক্সে যে বলেন মেসেজের আনসার কেন করি না, আমি যদি পারতাম তাহলে অবশ্যই করতাম। আমি আসলে পারছি না এই মুহূর্তে আপনাদের মেসেজের আনসার করতে। তো আপনারা আমার কাছে এমনভাবে কোনো রিকোয়েস্ট করবেন না যে আমি আমার পার্সোনাল ইস্যুগুলো আপনাদের সাথে শেয়ার করি না কেন, আমি সেটা, এটা আমি আসলে পারছি না। আর আমি চাইও না আমি অন্য 5টা মেয়ের মতো, লাইক বাঘিনী কন্যা, যাকে বাংলাদেশের কি আপনি কোঠার পুলিশ, এই কথাটা বলার পরে সে বাঘিনী কন্যা হয়ে গিয়েছিল, এবং এর পরে কয়েকদিন পরে আমরা দেখেছি যে তার না অনেক কিছু বের হয়ে গেছে, অনেক কিছু। সো আমি চাই না, আপনারা আমাকে দোয়া করবেন। আমার পার্সোনাল একটা জীবন আছে, আমার পার্সোনাল জীবনের সুখ দুঃখ হাসি বেদনা মিলেই আমার একটা জীবন আছে। সো সেখানে আমার অনেকগুলো দুঃখও আছে, আর অনেকগুলো সুখে থাকার মুহূর্তও আছে। সো এই বিষয়গুলোকে অ্যাটলিস্ট আমার এই পেজটার সাথে টানবেন না আপনারা। আপনাদের অনুমতিক্রমে আমি আমার আলাদা করে আর একটা পেজ খুলবো, যেখানে আমি আমার নিত্যদিনের যে সুখ দুঃখগুলো সেগুলোই শেয়ার করব। বাট রাজনীতির আলোচনার জন্য আমার এই পেজটাকে আপনারা সবাই সাপোর্ট করবেন। আমি থাকবো আপনাদের পাশে, আমি পিছনে হওয়ার মেয়ে না, আপনাদেরকে আবারও বলছি। সো আপনারা আমার কাছ থেকে এমন কিছু কখনোই পাবেন না যে আমি ভয় পেয়েছি বা আমি আমার ভিডিও বন্ধ করে দিয়েছি। আমার ভিডিও 2-1 দিন যাবত যদি আপনারা বন্ধ দেখেন বা একটু কম দেখেন, তাহলে একটু মনে করে নিবেন যে আমি একটু পার্সোনাল কাজে ব্যস্ত আছি।
সো এই আর কি, ভালো থাকবেন আপনারা এই বৃষ্টির দিনে। চাই সবার দিনটা খুব স্বস্তিতে কাটুক এবং ফুরফুরে হোক আপনাদের জীবন। আপনারা সবাই খুব বেশি ভালো থাকেন। এই অরাজকতা কেটে যাবে, একটু সময় লাগবে, তবে এই কালো অন্ধকারটা কেটে অবশ্যই আলো আসবে আমাদের জীবনে। সেই আলোটা আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।